This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ফিরে এলাম থোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই আমাদের বিগ বল, আমাদের ইনফরমেশন বলে দেখে নিন টপ 10 ব্রেকিং। পিসিআরকে বলবে একে একে চালাতে। এক, ছত্তিশগড়ে বড় সড়ো সাফল্য মাও দমনে, 27 মাওবাদী নেতা নিহত। 2 নম্বর ব্রেকিং, মাওবাদী শীর্ষ নেতা কেশব রাও নিহত ওরফে বাসবরাজ, মাওবাদী শীর্ষ কমান্ডার নিহত। 3 নম্বর, এই ঘটনার পর প্রধানমন্ত্রীর বার্তা, দেশকে মাওবাদী মুক্ত করতে সরকার বদ্ধপরিকর, বার্তা প্রধানমন্ত্রীর। 4 নম্বর ব্রেকিং, কলকাতায় রাতের আকাশে ড্রোন রহস্য, কলকাতায় রাতের আকাশে ড্রোন রহস্য। 5 নম্বর ব্রেকিং, সোমবার রাতে উঠতে দেখা যায় ড্রোনগুলি। সূত্রের খবর, সোমবার রাতে উঠতে দেখা যায় ড্রোনগুলি। ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়ার কাছেই ড্রোন, মানে ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া থেকে খুব বেশি দূরে ছিল না। ওই যে 42 বিল্ডিংটা আছে, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংটা আছে, এই সব বিল্ডিংয়ের ওপর দিয়ে ড্রোন উড়েছে। 7 নম্বর, মুর্শিদাবাদ দাঙ্গায় বহিরাগত তত্ত্ব খারিজ। কেন বলা হচ্ছে কথা মুর্শিদাবাদ দাঙ্গায় বহিরাগত তত্ত্ব খারিজ, দেখাবো 8 নম্বর ব্রেকিংয়ে। দেখুন, আদালতের গড়া কমিটির রিপোর্টে শাসক নেতাদের নাম, স্থানীয় শাসক নেতাদের নাম, সবিস্তারে জানাবো কোন কোন নেতার নাম উঠে এসেছে। 9 নম্বর, চাকরিহারা 2 শিক্ষক নেতাকে শোকজ করল মধ্য শিক্ষা পর্ষদ। কেন শোকজ, দেখাবো 10 নম্বর ব্রেকিংয়ে। 10 নম্বর ব্রেকিং দেখুন বিগ বলে, বিকাশ ভবনের গেট আটকে আচরণবিধি মানে চাকরির কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ, দেখালাম টপ 10 ব্রেকিং। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ। নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে। না, কিছুই আনতে পারি না, নিজের জানটাই আনতে পেরেছি, সব পুড়িয়ে দিয়েছি। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। মুর্শিদাবাদে হিংসার পেছনে কে কারা, চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়লো। বিগ বলের দিকে তাকান আমাদের, দেখুন যে কথা বলছিলাম একটু আগে টপ 10 ব্রেকিংয়ে। প্রথমেই আমরা দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে। দেখুন বিগ বলে, স্থানীয় তৃণমূল নেতার উস্কানিতেই মুর্শিদাবাদে হিংসা, স্থানীয় তৃণমূল নেতার উস্কানিতেই মুর্শিদাবাদে হিংসা। তারপর হিংসার নেতৃত্বে তৃণমূল নেতা মেহবুব আলম, 3 সদস্যের যে কমিটি হাইকোর্ট গড়েছিল সেই কমিটির এটাই রিপোর্ট, হিংসার নেতৃত্বে তৃণমূল নেতা মেহবুব আলম। তারপর পুলিশ ছিল নীরব দর্শক, পুলিশ ছিল নীরব দর্শক, এগুলো কমিটির রিপোর্টে বলা হয়েছে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিস্ফোরক রিপোর্ট, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বিস্ফোরক রিপোর্ট, বিস্ফোরক রিপোর্ট হাইকোর্ট গঠিত 3 সদস্যের কমিটি। মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ, মুখ্যমন্ত্রী আগাগোড়াই বলেছিলেন বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে, তিনি বিএসএফকেও কাঠগড়ায় তুলেছিলেন। একবার শুনে নিন, এই বিগ বলে দেখেও নিন মুখ্যমন্ত্রী ঠিক তখন কি বলেছিলেন এই দাঙ্গা নিয়ে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। 2টো ওয়ার্ডে, ধুলিয়ানে 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব।
শোনালাম আপনাদের সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখনও সেই চক্রান্তকারীদের মুখোশ টেনে খুলে দিতে পারেনি। এটা দিনের আলোর মতো সত্য। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে রাজ্যের কোনো রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, কিন্তু এরই মধ্যে সেই মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে যে রিপোর্ট আজ প্রকাশ্যে এলো, যেটা হাইকোর্টের গড়ে দেওয়া কমিটির রিপোর্ট, তা রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার এবং রাজ্যে যে দল শাসন ক্ষমতায় আছে এবং অবশ্যই পুলিশকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন মুর্শিদাবাদে পরিকল্পিত অশান্তি। কলকাতা হাইকোর্টের গড়ে দেওয়া 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও বলেছে অবশ্যই হামলা পরিকল্পিত, কিন্তু পরিকল্পনাকারী কারা, এখানেই কিন্তু মতের তফাৎ। স্থানীয় না বহিরাগত, এখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান যে দাবি করছেন এবং হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে ফাইন্ডিংস মানে খোঁজ করে যেগুলো পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীত। মুখ্যমন্ত্রী জোর গলায় বলেছেন তৃণমূলের কেউ জড়িত নয়, বহিরাগতরাই নবাবের জেলায় অশান্তি পাকিয়ে দাঙ্গা করে কেটে পড়েছে। কিন্তু এই হাইকোর্টের গড়ে দেওয়া কমিটির রিপোর্টে বহিরাগত তত্ত্ব উড়িয়ে বলা হয়েছে তৃণমূলের নেতারাই তাদের উস্কানিতেই এই দাঙ্গা হয়েছিল। এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা শামশেরগড়, হেজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন, সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না। মুর্শিদাবাদে ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি একটা লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ। কোন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ? শাসক দলের কোন স্থানীয় নেতাদের কাঠগড়ায় তোলা হয়েছে হাইকোর্টের গড়ে দেওয়া এই কমিটিতে এবং কি বলা হয়েছে এই কমিটির রিপোর্টে দেখাবো আপনাদের বিগ বলে। দেখুন, সবিস্তারে দেখুন, ধাপে ধাপে দেখাচ্ছি। মুর্শিদাবাদ হিংসার রিপোর্ট কি বলছে আদালতের গড়ে দেওয়া কমিটি। স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা, পরিষ্কার নাম করে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা। দুষ্কৃতীদের নিয়ে আসে মেহবুব আলম, স্পেসিফিক নাম। তাণ্ডব দেখার পরে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তাণ্ডব দেখার পর এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। কোন কোন বাড়িতে হামলা হয়নি চিহ্নিত করেন আমিরুল ইসলাম। পরে বেছে বেছে সেই বাড়িগুলিতে আগুন। মারাত্মক অভিযোগ, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। 300 মিটার দূরে থানা, তাও হাত গুটিয়ে চুপ করে বসেছিল পুলিশ। বারবার যেটা সেখানকার ভুক্তভোগীরা বলেছেন, পুলিশ আক্রান্তদের কোনো সাহায্য করেনি। তাণ্ডবের সময় পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। আদালতের গড়ে দেওয়া কমিটির রিপোর্ট, বিএসএফ বাঁচাতে আসবে না এইটা মুখে বলে বলে হুমকি এবং হামলা এবং আগুন। মানে যারা আক্রমণ করেছিল তারা বলেছিল বিএসএফ বাঁচাতে আসবে না। কত বড় উদ্ধত্ত! কয়েকটি বাড়িতে আগুন লাগানোর পর জলের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয় সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্কও। তারপর কি আছে, শুধু বেতবোনাতেই, এই বেতবোনা গ্রাম প্রথম পৌঁছেছিল TV9 বাংলা। সেই ক্ষত তৈরি হওয়ার পর 113টা বাড়িতে হামলা, 113টা বাড়িতে হামলা একটা গ্রামে। আতঙ্কে ঘরছাড়াদের মালদা থেকে জোর করে ফেরানো হয়। সেই প্রতিবেদনও আমরা আপনাদের দেখিয়েছিলাম একাধিকবার। তারা বলছিলেন এখনো বাড়ি ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি, কিন্তু সেখান থেকে জোর করে বাড়িতে তাদের গ্রামে ফিরিয়ে দেওয়া হয়। দেখালাম আপনাদের সবিস্তারে। তাহলে হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে কি দাঁড়ালো, নির্যাসটা কি? মোদ্দা কথা হলো তৃণমূল নেতা মেহবুব আলম এবং শাসক বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে
মুর্শিদাবাদের এই অশান্তি বলুন, এই দাঙ্গা বলুন, তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। পুলিশের ভূমিকাও ছিল নীরব দর্শকের। শাসক নেতাদের যোগ দেখেই কি পুলিশ চোখ বন্ধ করেছিল সেই সময়? কারণ তখন এই অভিযোগটা বারবার উঠেছিল যে পুলিশ এসেছিল, কিন্তু তখন খেলা শেষ হয়ে গেছে। এই রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে যে কাউন্সিলর তার উস্কানি, এমএলএ সব দেখে শুনে চলে গেছেন। বেদবনা গ্রামে 113টা বাড়ি ভাঙা হয়েছে। এর বাইরেও ওটা জানেন নিশ্চয়ই সবাই, 14 জন অন্তত গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ কিচ্ছু করেনি, এড়িয়ে গেছে, বরঞ্চ পারলে প্রশ্রয় দিয়েছে। দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে ফেলা হয় সে পালিয়ে যায়, প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য। বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি, তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে। অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানোও যাবে না, বলাও যাবে না। সাপ্রেশন অফ ফ্যাক্ট, তো অপরাধ। পুলিশ অপরাধ করছে, প্রশাসন অপরাধ করছে। প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে। ভয়াবহ, বিভৎস, পুলিশের ব্যর্থতা ছত্রে ছত্রে স্পষ্ট। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সে তো রাজ্য সরকারকে দায় নিতে হবে। অভিষেক ব্যানার্জির পিসিমণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে, কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। এর পরেও মুখ্যমন্ত্রী কি করে তার ক্ষমতায় ধরে থাকেন আমি জানি না। শি মাস্ট রিজাইন। প্রশ্নগুলো আগেও উঠছে, এই রিপোর্ট হাইকোর্টে জমা পড়ার পর সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে নতুন করে আবার উঠছে। শাসক এর মধ্যে আর একটা ষড়যন্ত্র দেখতেই পারে, কিন্তু তারা বলতে পারে যে রাজনৈতিক অভিসন্ধি। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই রিপোর্ট কোনো কেন্দ্রীয় টিমের নয় বা কোনো মার্কামারা দলের নয়। এই রিপোর্ট হাইকোর্টের গড়ে দেওয়া কমিটি। আর এই রিপোর্ট অস্বীকার করা মানে ঘুরিয়ে হাইকোর্টকে নস্যাৎ করে দেওয়া। তার মানে হাইকোর্ট যাদের নিয়েছে তারা ভালো রিপোর্ট জমা দিতে পারেনি, ঠিক রিপোর্ট জমা দিতে পারেনি, তাই তো? এখানে অক্ষমতার প্রশ্ন আসে। সুতরাং এই রিপোর্ট উড়িয়ে দেওয়া মানে ঘুরিয়ে হাইকোর্টকেই কিন্তু নস্যাৎ করে দেওয়া। কমিটিতে কারা ছিলেন একবার দেখে নিন। জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং ছিলেন, পশ্চিমবঙ্গ লিগ্যাল সার্ভিসেস অথরিটির সদস্য সচিব মানে মেম্বার সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল এবং পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী ছিলেন। আইন আইনের পথে চলবে, তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তৃণমূল তো আর বিধায়ককে বা কাউন্সিলরকে বলেনি, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, যে তোমরা ওখানে গণ্ডগোল করো বা কারো বাড়ি ভাঙো বা কাউকে মারো বা কারো সম্পদ লুট করো। এটা তৃণমূলের রাজ্য নেতৃত্ব কাউকেই বলে না। দেখুন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এক্ষুনি যা বললেন তা তাদের সর্বোচ্চ নেত্রীও বলেন। সিকিসাই আপোষ মে রেনা ভাই ভাই। আমি এখনো বলছি, যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। কিন্তু বিজেপি যদি হাতে এমন একটা মোক্ষম অস্ত্র পেয়ে যায়, বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারা কি সেই অস্ত্র খাপে ভরে রেখে দেবে? তা দেয়নি। অল আউট অ্যাটাকে গেছে বিজেপি। শুধু বঙ্গ বিজেপি নয়, কেন্দ্রীয় নেতৃত্বও নেমে পড়েছে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর। পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে মুর্শিদাবাদের তুলনা করেছেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं। ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया, तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেখানে হঠাৎ বিজেপি বিকৃত তথ্য দিয়ে প্রচারে নামছে। ভাই, পহেলগাঁয়ে জঙ্গি হামলা, সেই জঙ্গিরা কি ধরা পড়েছে? मुझे लगता है कि अब इसके बाद पश्चिम बंगाल सरकार के पास किसी प्रकार का मुंह नहीं रह गया है यह कहने का कि वहां पर हिंसा नहीं हुई थी। नंबर 2, अब बिल्कुल साफ है कि वहां हिंसा हुई, सुनियोजित हिंसा हुई, तृणमूल कांग्रेस के नेताओं के इशारे पर हिंसा हुई और बाकायदा
धर्म और समुदाय देखकर हिंसा की गई। যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে ফায়দা লোটার জন্য এটাকে অতিরঞ্জিত করে 165টা স্পেসিফিক কেস হয়েছে এই ঘটনায়। তারপরেও যারা এসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে, এটা রাজনীতি গন্ধ আছে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন দেশের প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় দলে গিয়েছেন, এই সময় বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে বিদ্বেষমূলক রাজনীতি, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি প্রতিহিংসা, এইগুলোই বিজেপির এই নেতাদের অগ্রাধিকার। দেখুন, রাজনীতি করার সুযোগ পেলে রাজনীতি কিন্তু হবেই। বিরোধীরা তো হাতের ভোট লক্ষ্মী পায়ে ঠেলে দেবে না, কোনো কালেই কেউ দেয় না। কিন্তু সবটাই কি রাজনীতি? মুর্শিদাবাদে যে নিদারুণ হিংসা হয়েছিল, এটা তো এই বাস্তবতা, এটাকে শাসক দল অস্বীকার করতে পারবে না। মেহবুব আলম তৃণমূলের লোকাল নেতা, স্থানীয় নেতা, তাঁর স্ত্রী শাসক দলের কাউন্সিলর। রিপোর্টে এই মেহবুব আলমের নাম করে বলা হয়েছে যে তিনি হিংসায় নাটের গুরু, তিনি নেতৃত্ব দিয়েছেন। বিরাট অভিযোগ। মুর্শিদাবাদের তৃণমূলের পার্টি অফিসেই আমাদের দেখা হয়েছিল মেহবুব আলমের সঙ্গে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, শুনুন তো তিনি কি বলেছেন। আমি ছিলাম নাদাব পাড়ায়, আর বেদবুনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে। আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায়, যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মাঠ মিডিল জায়গা থেকে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজ্যে এসে ফাঁসি দিতে। জলের ব্যবস্থা করেছি, আমরা বন্ধ করবো, এটা হয়? এত মিথ্যে ডাহা মিথ্যে বলা ঠিক না, এটা রাজনীতির শিকার করছে আমাদের। মেহবুব আলম বলছেন তিনি রাজনীতির শিকার। ঘটনার সময় বেতবোনার ত্রিসীমানায় তিনি ছিলেন না, তাহলে তিনি কোথায় ছিলেন? আর তাকে ঘিরেই রাজনীতি হতে যাবে কেন? লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম, যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছে, যাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর। সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। কিছু দুষ্কৃতী ছিনি তরল নিয়ে ছুটাছুটি করে এবং তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে। আমরা প্রাণের ভয়ে আমি নাদাব পাড়ায় জোসেফ নাদাবের বাড়িতে সেখানে আশ্রয় নিই। হচ্ছে বিকাশ সরকার আর মানিক সরকার, তাদের দুই ফ্যামিলিকে নিয়েও সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। 4 ঘন্টা প্রায় থানার ওসি ওনাকে ফোন করলে ফোনে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেন। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। মেহবুব আলমকে আমি চিনি, ও কিন্তু ভালো ছেলে, কিন্তু নিজের এলাকায় কোনো শৃঙ্খল যুবক বা কেউ বা কাহারা যখন একসঙ্গে জমায়েত হয়ে গেছে, ও হয়তো নার্ভাস হয়ে তাদের যে রুখে দাঁড়ানো উচিত বা সেখানে তার হস্তক্ষেপ থাকা উচিত, সেটা জায়গাটা হয়তো ভয় পেয়েছে। আইন মোতাবেক যেটা আছে, জুডিশিয়াল যেটা পাবে বা তার এগেনস্টে পুলিশ যে রিপোর্ট পেশ করবে, সেই অনুযায়ী আইনের পথে চলবে। হুমায়ুন কবির কিন্তু সার্টিফিকেট দিচ্ছেন, মেহবুব ভালো ছেলে। মেহবুব নিজে বলছেন বেতবোনার ত্রিসীমানায় তিনি ছিলেনই না সেই সময়। ছবি দিয়ে যদি প্রমাণ দেওয়া যায় তাহলে তিনি ফাঁসিতে ঝুলে পড়বেন, এত বড় কথা বলছেন। তৃণমূলের অনেক নেতাই এমন ফাঁসিতে ঝুলে পড়ার কথা অতীতে অনেকবার বলেছেন। চলুন কিছু মানুষের কথা এবার আপনাদের শোনাই। শনিবারের দিন মেহবুব এলো 2 বার 3 বার, সঙ্গে লোক লিয়া सबका বলছে, তাদেরকে বলছে চল যাও। আর আবার ও এখানে দাঁড়িয়ে আজীবন ধরে ঘুরে দিয়ে ঢুকে আলো, আর হাতের ইশারা দিলে চলে যাও, চলে আলো। আর কথা শুনে নিচ্ছে, ও 2 নামলো না, আবার ঘুরে দিয়ে চলে এলো। এবার দাঁড়িয়ে থেকে ও কাজ করছে। কে ওটা? মেহবুব আলম কাউন্সিলর। বাড়ি ঘর দেখে গেল, ও হয়তো বাগান পার হয়েছে কিনা বলতে পারবো না। তখন ওরা সব চলে এলো, তখন বাবা
জানের বসতে তখন আমরা চলে গেলাম বাড়ি থেকে, জিনিসপাতি আমরা কিছু দেখিনি, চোখ তুলি নিজের হাত পালিয়ে বেরিয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? মেহবুব সেখানে ছিলেন না ছিলেন না, নাকি মেহবুব বলবেন এরা সবাই, মানে যাদের কথা আপনাদের শোনালাম, এই মানুষগুলো রাজনীতি চিত্রনাট্যের সাজানো কুশীলব? কোনো না কোনো ব্যক্তি তো যে ঘটনাটি ঘটেছে তার মদতদাতা বলুন, ডাইরেক্ট বলুন, ইনডাইরেক্ট বলুন, তাদের তো ত্রুটি বিচ্যুতি ছিল বলেই তো এই ঘটনাটা ঘটেছে। এটা তো অস্বীকার করা যায় কেন? এখনো বাইরে আছে কেন? নিশ্চিতভাবে আদালত এই ধরনের কোনো নির্দেশ জারি করতে পারে, ওকে ধরে ভেতরে বুটে রাখতে হবে, ওকে জিজ্ঞাসাবাদ করা দরকার যদি ওই ধরনের যুক্ত থাকে। কার নির্দেশে ওই ঘটনা ঘটালো? ওর একাত্ম সাহস নিশ্চিতভাবে হবে না। ওপরে কোনো দাদা দিদির হাত আছে, সেই দাদা দিদি কি হাত, কোন হাতটা আছে সেটা দেখতে হবে, সেই অদৃশ্য হাতটা খুঁজে বার করতে হবে। 26-এর ছায়া যত পড়ছে বাংলায়, ততই গরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। নেতাদের হাতে হট টপিকের কোনো অভাব নেই, বুঝতেই পারছেন, একের পর এক হট টপিক। তার মধ্যে একটি কিন্তু অবশ্যই ভুয়ো ভোটার। মানে আপনি যদি ভাবেন যে বাংলার ভোটার লিস্টে জলজল করছে শুধু এ রাজ্যের ভোটারদের নাম, তাহলে সেটা মস্ত বড় ভুল হবে। কারণ ভোটার তালিকায় ভূতেদের ছড়াছড়ি, ভুয়ো ভোটার ইস্যুটি মোটেও নতুন নয়, কিছুদিন আগে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। মুখ্যমন্ত্রী এবার উত্তরবঙ্গে বসে এই নিয়ে ফের নতুন করে সুর চড়ালেন। তিনি বলেছেন সর্ষের মধ্যেই ভূত। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন। সবাই খারাপ আমি বলবো না, বাট শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। এই যে মুখ্যমন্ত্রী নজর দেওয়ার কথাটা বলছেন, কাকে বলছেন বলুন তো? এতগুলো কথা উনি বলছেন রাজ্য প্রশাসনের এবং জেলা প্রশাসনের কর্তাদের, যারা মাথায় বসে তাদেরই। উত্তরকন্যার বৈঠক থেকে ডিএম এসপিদের সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি? মমতা স্পষ্টই বলেছেন, যারা এই ভূত ঢোকানোর কাজ করছে তাদের খুঁজে বের করতে হবে। সারপ্রাইজ ভিজিটের পরামর্শ দিয়েছেন তিনি। কর্তাদের মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিটে যেতে হবে, হঠাৎ করে না বলে চলে যেতে হবে। প্রশাসনিক বৈঠকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন প্রত্যেককে। একাধিক ভোটারের একই এপিক নাম্বার, এই অভিযোগ আগেও করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার ভূত ধরতে দলের সংগঠনকে তিনি আগে ময়দানে নামিয়েছেন। সেই পর্ব দীর্ঘদিন চলেছিল। প্রশাসন যাতে হাত গুটিয়ে বসে না থাকে, এবার সেই নির্দেশ দিলেন আরো স্পষ্টভাবে। ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, যার তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। ওনার অসুবিধা হচ্ছে, আরি চাপটাম নেই। ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয়, আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে। আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব। মুখ্যমন্ত্রীর কথার মানেটা একদম পরিষ্কার, যারা অকাজগুলো করছে তাদের ধরতে বলছেন তিনি, ভালো কথা। কিন্তু এটা কতদিনে হবে? ভোটার লিস্ট তৈরি হচ্ছে এখন জেলা জেলায়, তার মধ্যে কারা জল মেশাচ্ছে সেটা যদি ধরতে এত দেরি হয়ে যায়, তাহলে তো 26-এর ভোট এসে যাবে। খুব বেশি দেরি নেই তো আর 26-এর ভোটে। সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। মুখ্যমন্ত্রী সাফ বলছেন পরিকল্পনাটা বিজেপিরই, তাদের ক্ষমতা চাই, তাই নাকি ভোটার তালিকাতেও স্রোতের মতন ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই কারসাজি পদ্ম শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোটারের সচিত্র পরিচয়পত্রের নম্বর মিলে যাচ্ছে গুজরাট বা হরিয়ানার ভোটারদের সঙ্গে। কি করে হয়? কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। টেনে আনা হয়েছে মহারাষ্ট্র দিল্লি ভোটার প্রসঙ্গ। 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারে, স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা। বিজেপি
40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আপাতত তৃণমূল ব্যস্ত বাংলার ভোটার তালিকা নিয়ে। অভিযোগের পাহাড় জমেছে। ভুতুরে ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। অভিযোগ বাংলা শাসক দলের, যা কানেই তুলছে না পদ্ম শিবির। জিতলে সব ঠিক আছে, হারলে ইভিএম খারাপ, তো ঠিক সেরকম। এগুলো সব বোকা বোকা কথা। রাজ্য নির্বাচন কমিশনে ওনার লোক নেই? রাজ্য নির্বাচন কমিশনটা কি কেন্দ্রীয় সরকার চালায়? ভোটার লিস্টের নাম কি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লোক তোলে? এই ভুয়ো ভোটার প্রসঙ্গে কিন্তু তৃণমূলের দিকে আঙুল বাম কংগ্রেসেরও। সুর তাদেরও এক। বুথ লেভেল অফিসার বিএলও তারা কাদের লোক? তারা সরকারের লোক। এবং এইভাবেই পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে। বঙ্গ রাজনীতিতে এই ভূতদের রমরমা নিয়ে এখন যত কাদা ছোড়াছুড়ি, কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। একে অন্যের দিকে আঙুল। যত ভোটের সময় এগোবে ততই যে সুর আরো চড়বে বলাই বাহুল্য। এই ইস্যুটা নিয়ে না সব রাজনৈতিক দলের এক কথা, ভূত আছে। তৃণমূল বলছে তারা ভূত তাড়িয়ে ছাড়বে, বিজেপি বলছে তারা বুঝে নেবে সব, কারণ নির্বাচন কমিশন আছে, ভূত তাড়াতে তারা ওস্তাদ। বাম কংগ্রেস সহ প্রত্যেকের কথা একই। প্রশ্নটা হচ্ছে আমজনতার প্রশ্ন, কাজের কাজ হবে তো? নইলে সত্যি এবারও কি ভূতেরা ভোট দেবে? আসলে মুখ্যমন্ত্রী মানুষকে কিছু গোল গোল কথা বলেন, সেই গোল গোল কথা বলে তিনি আসল প্রসঙ্গ থেকে তিনি দূরে সরে যান। ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। সমস্ত কাগজপত্র জাল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে। তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই কথা বলবেন। যেখানে অবিজেপি রাজ্য ছিল সেখানে এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে দেওয়া হয়েছে। এই যে বিএলও বলুন, বুথ লেভেল যারা অফিসাররা কাজ করেন এবং তারপরের যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকে সরকারি স্তরের বিভিন্ন জায়গায় তারা কাজ করেন, ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কার? রাজ্যের সরকারের। এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সম্পর্ক নেই। জল মেশাতে গিয়ে ওরা কাদের ঢোকাচ্ছে, কিসের জন্য ঢোকাচ্ছে, তাদের পরিচয় কে, দায়িত্ব কে নেবে? বারবার এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার কেন চেষ্টা করছেন? 14 বছরে বাংলার মানুষ বুঝে গেছে বেঙ্গলকে নিউ কাশ্মীর বানাচ্ছেন আপনি আপনার ভোট ব্যাংকের জন্য। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।